দেখো আজকে আমরা শিখবো অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে না, ডিসটেন্স বিটুইন নিউক্লিয়ার এন্ড দ্য আউটারমোস্ট সেল। নিউক্লিয়াস থেকে পরমাণু সর্ববহিস্থ কক্ষের যে দূরত্ব সেটাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। যদি এখানে যেমন দুটো কক্ষ আছে তেমনি যদি তিনটে কক্ষ থাকতো তাহলে সেই 3 নাম্বার কক্ষ থেকে নিউক্লিয়াসের কেন্দ্রের দূরত্বটা হতো অ্যাটমিক রেডিয়াস। এই অ্যাটমিক রেডিয়াস তিন প্রকার হয়, কোভালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস আর ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তো কোভালেন্ট রেডিয়াসটা আমরা কাদের মধ্যে দেখতে পাবো না, যাদের মধ্যে কোভালেন্ট বন্ড দেখা যায়, যাদের মধ্যে আমরা সমযোজী বন্ধন দেখতে পাবো। বিশেষত তারা কি হয়, নন মেটাল, তারা মূলত অধাতু হয়। যেমন আমরা দুটো হাইড্রোজেনের মধ্যে দেখতে পারি, ক্লোরিনের মধ্যে দেখতে পারি, ব্রোমিনের মধ্যে দেখতে পারি, এই টাইপের কিছু অধাতুর মধ্যে আমরা এই ব্যাসার্ধটা দেখতে পাবো, কোভালেন্ট রেডিয়াস। মেটালিক রেডিয়াস কাদের মধ্যে দেখতে পাবো, যারা নিজেদের মধ্যে মেটালিক বন্ডে আবদ্ধ থাকে, অর্থাৎ তাদের মধ্যে ধাতব বন্ধন দেখা যাবে, তারা মেটালস হবে, অর্থাৎ তারা অবশ্যই ধাতু। যেমন দুটো সোডিয়ামের মধ্যে, ম্যাগনেসিয়ামের মধ্যে, পটাশিয়ামের মধ্যে এই ধরনের বন্ধনও দেখা যায় এবং এই ধরনের ব্যাসার্ধ আমরা দেখতে পাবো। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস কাদের মধ্যে দেখতে পাবো না, মূলত কিছু ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসেসের মধ্যে আমরা এই ধরনের ব্যাসার্ধ দেখতে পাবো। এন্ড এবং কাদের মধ্যে দেখতে পাবো, নিষ্ক্রিয় মৌলতে তো অতি অবশ্যই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ দেখতে পাবো, তাছাড়া মলিকিউলস অর্থাৎ অণুদের মধ্যে দেখতে পাবো। এবার সেটা হোমোনিউক্লিয়ার অণু হতে পারে, হেটারোনিউক্লিয়ার অণু হতে পারে, তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস দেখতে পাবো। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর মলিকিউলের উদাহরণ H2, Cl2, এদের মধ্যে আমরা দেখতে পাবো ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। এবার কোনটা বড় বা কোন ক্ষেত্রে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা কম সেটা কি করে বুঝবো? এই কোভালেন্ট রেডিয়াসটাকে আমরা তুলনা করব হাগের সাথে, মেটালিক রেডিয়াসটাকে আমরা তুলনা করব হাত মেলানোর সাথে। সাপোজ কারোর সাথে দেখা হয়েছে, আমরা হাত মিলিয়ে নিলাম, বা আমরা তাড়াহুড়োর মধ্যে আছি, তাহলে কারোর সাথে দেখা হলে আমরা কি করি, হাই বাই করি, দূর থেকে দেখা হলো, এরকম অবস্থা। তাহলে হাগের ক্ষেত্রে কি হয় না, সবথেকে কাছে আসে, ডিসটেন্সটা ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা সবথেকে কম হয়, দুজনের মধ্যে ডিসটেন্সটা সবথেকে কম হয় এই ক্ষেত্রে। যেমন দুটো হাইড্রোজেনের মধ্যে আমি যদি দেখাই H2 এর গঠন, দুটো H থাকবে, এটা 1s, এরও 1s, হাইড্রোজেনের মধ্যে এই ধরনের বন্ধনটা দেখা গেল। দেখো এই ক্ষেত্রে এর নিউক্লিয়াস এবং এর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বটা তুমি সবথেকে কম পাবে, ঠিক আছে? সেই জন্য এটা হাগের সাথে তুলনা করলাম, দূরত্বটা সবথেকে কম রইবে। হাত মেলানোটা কি রকম হবে, দুটো ধাতুর মধ্যে এই ধরনের বন্ধন দেখা যায়, মেটালিক। তাহলে এক্ষেত্রে কিন্তু এইভাবে ওভারল্যাপ করে না, এক্ষেত্রে শুধুমাত্র বর্ডার বরাবর তাদের মধ্যে একটা সীমানা তৈরি হয়, এইরকম বর্ডার বরাবর একটা সীমানা তৈরি হয়। এখানে যেমন ওভারল্যাপ করে গেল, এখানে কিন্তু ওভারল্যাপ করবে না। এটা সাপোজ একটা সোডিয়াম, এটাও সাপোজ একটা সোডিয়াম, হ্যাঁ, এটা হাত মেলানোর সাথে তুলনা করছি, কারণ এক্ষেত্রে কিন্তু দূরত্বটা একটু বেশি, এক্ষেত্রে দূরত্বটা একটু বেশি। এক্ষেত্রে যেমন এরা ওভারল্যাপ করে গিয়েছিল, তাহলে দূরত্বটা কমে গিয়েছিল, তাহলে এখানে কিন্তু এরা ওভারল্যাপ করেনি, তাহলে দূরত্বটা একটু বেশি, এই জন্য এটাকে হাত মেলানোর সাথে তুলনা করলাম। আর হাইওয়ে মানে কোনো অবস্থাতেই মানে টাচও করবে না, এরকম একটা ব্যাপার। যেমন আমি দুটো ইনার গ্যাসেসের মধ্যে এরকম দেখতে পাবো, এখানে একটা নিয়ন আছে সাপোজ, আবার এখানে একটা নিয়ন আছে, এটা নিয়নের নিউক্লিয়াস আর এটা তার নিউক্লিয়াস, এদের মধ্যবর্তী এই দূরত্ব। তাহলে এদের মধ্যে দূরত্বটা সবথেকে বেশি, তার থেকে কম এখানে দূরত্ব, আর এখানে সবথেকে কম দূরত্ব। তাহলে এই দূরত্বটাকে যদি আমি R1 বলি, এই দূরত্বটাকে যদি আমি R2 বলি, আর এই দূরত্বটাকে যদি আমি R3 বলি, তাহলে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা কি রকম হবে, আন্তঃনিউক্লিয় দূরত্বের ক্রমটা কি রকম হবে? R3 সবথেকে দূরত্ব বেশি, তার থেকে কম দূরত্ব R2, তার থেকে কম দূরত্ব R1। তার মানে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা সবথেকে বেশি হয়, মেটালিক রেডিয়াসের ক্ষেত্রে তার থেকে কম, আর সবথেকে কম দূরত্ব হয় ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা সবথেকে কম কোথায় হয়, কোভালেন্ট রেডিয়াসের ক্ষেত্রে। আগে যে ক্রমটা ছিল সেটা ছিল ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সের ক্রম, মানে আন্তঃনিউক্লিয় দূরত্বের ক্রম। কিন্তু এবার আমি যদি বলি আমি রেডিয়াসের ক্রমটা কি রকম পাবো, রেডিয়াসের ক্রমটা কি রকম হবে না, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও, R3/2 গ্রেটার দেন R2/2 গ্রেটার দেন R1/2। এই R3/2টা কি, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই R2/2টা কি, মেটালিক ব্যাসার্ধ। আর এই R1/2টা কি না, কোভালেন্ট ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধের ক্রমটাও ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সের ক্রমের মতোই, শুধু সূত্রটা কি এখানে 2 দিয়ে ভাগ হচ্ছে, কিন্তু ক্রমটা তো সেম থাকছে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সবথেকে বেশি, তার থেকে কম মেটালিক ব্যাসার্ধ, সবথেকে কম হচ্ছে কোভালেন্ট ব্যাসার্ধ।
এবার অণুর ক্ষেত্রে উদাহরণটা দিই। অণুর ক্ষেত্রে উদাহরণটা দেওয়া হয় না, দেওয়া হয়নি, তাহলে অণুর ক্ষেত্রে উদাহরণটা কি রকম হবে? একটা আমরা প্রথমে হোমোনিউক্লিয়ার করব, তারপর হেটারোনিউক্লিয়ারে যাব। হোমোনিউক্লিয়ার কি রকম? H2 সাপোজ H2, তাহলে এখানে একটা H2 আছে যারা ওভারল্যাপ করে গেছে এবং এখানে একটা H2 আছে যারা ওভারল্যাপ করেছে। এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা কোন মানে বন্ধন বা কোন ব্যাসার্ধের সাথে নির্ণয় করব? যদি শুধু H2 থাকতো, একটা H এর সাথে আরেকটা H, সেইটা কি? সেটা তো অধাতুর মধ্যে সমযোজী বন্ধন দেখা যায়, তার মানে সেটা কোভালেন্ট ব্যাসার্ধ। কিন্তু এখানে দুটো H2 এর মধ্যে তুলনা হচ্ছে, তার মানে দুটো অণুর মধ্যে তুলনা। আর আমি কি বলেছি, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে এবং অণুর ক্ষেত্রে আমরা কোন ব্যাসার্ধ পরিমাপ করি? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আমরা এখানে তুলনা করব। তাহলে এটা যদি R4 হয়, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের সাহায্যে আমি বলছি, এটা যদি R4 হয়, তাহলে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা কত? R4। তাহলে এদের ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কত? R ভ্যান ডার ওয়াল অফ H2 ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধটা কত হবে না? R4/2। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করতে হচ্ছে সূত্র অনুযায়ী। এবার এটা তো গেল হোমোনিউক্লিয়ারের ক্ষেত্রে। হেটেরোনিউক্লিয়ারের ক্ষেত্রে কি? হোমোনিউক্লিয়ার দেখো দুটোই হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। হেটেরোনিউক্লিয়ার মানে কি? তারা আলাদা আলাদা পরমাণু দ্বারা গঠিত। তাহলে হেটেরোনিউক্লিয়ার হলে কি হবে দেখো, সাপোজ আমি AB এর রেডিয়াসটা নির্ণয় করতে চাই, সেটার ফর্মুলা হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ প্লাস অ্যানায়নের ব্যাসার্ধ, মানে R of AB ইকুয়ালস টু হবে R of A প্লাস R of B মাইনাস। অর্থাৎ এর এই যৌগটার যদি ভাঙি তাহলে কি পাবো? A প্লাস প্লাস B মাইনাস। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ নির্ণয় করলাম প্রথমে, তারপর অ্যানায়নের ব্যাসার্ধ নির্ণয় করলাম, এই দুটোকে যোগ করে দিলাম। তাহলে হেটেরোনিউক্লিয়ার ক্ষেত্রেও আমার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এই ফর্মুলার সাহায্যে। এবার আমরা দেখব ভ্যারিয়েশন অফ অ্যাটমিক সাইজ ইন পিরিয়ডিক টেবল। পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তন হয় পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে প্রথমে আমরা দেখব পর্যায় বরাবর। পর্যায় বরাবর কি রকম পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে সেটা দেখব। তার মানে আমরা কোন দিক থেকে কোন দিকে যাব? লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিকে যাব। এখন পর্যায় সারণীতে সাপোজ আমি 3 নাম্বার পর্যায়ে আছি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। এখানে আমি একটা Na কে নিয়েছি আর একটা Cl কে নিয়েছি, এদের মধ্যে তুলনা করব। Na কে নিয়েছি আর Cl কে নিয়েছি। N এর পরমাণু ক্রমাঙ্ক কত? 11। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17। দুজনেই যেহেতু 3 নম্বর পর্যায়ে আছে, তাই দুজনেরই কিন্তু 3টা করে কক্ষ আছে। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এরও 3টা কক্ষ, আর এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এরও 3টা কক্ষই থাকবে। কেন 3টা কক্ষ থাকবে? কারণ দুজনেই 3 নাম্বার পর্যায়ে বিলং করে। এখন এর বাইরে একটা টেস্ট ইলেকট্রন আমি নিচ্ছি আর এর বাইরে একটা টেস্ট ইলেকট্রন আমি নিচ্ছি। ভালো জিনিস একটা করে দেখো, এর ভিতরেও দুটো কক্ষ আছে আর এর ভিতরেও দুটো কক্ষ আছে, মানে দুটো ইনার শেল। এবার এরা এখানে থাকা ইলেকট্রনগুলো একে যে যতটা রিপালশন করবে, এখানে থাকা ইলেকট্রনগুলো ততটাই রিপালশন করবে। তার মানে রিপালশন বা বিকর্ষণ বলটা দুই ক্ষেত্রেই সমান, কিন্তু একটা জিনিস সমান নয়। কি সমান নয়? পরমাণু ক্রমাঙ্ক সমান নয়। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17। তাহলে এখানে 17টা প্রোটন ওই টেস্ট ইলেকট্রনটাকে টানছে। এই টেস্ট ইলেকট্রনটাকে এখানে, এই ইলেকট্রনটা যদি আমার টেস্ট ইলেকট্রন হয় তাহলে এই টেস্ট ইলেকট্রনকে 17টা প্রোটন টানছে। আর এখানে এটা যদি টেস্ট ইলেকট্রন হয় তাহলে এই টেস্ট ইলেকট্রনকে 11টা প্রোটন মিলে টানছে। তাহলে 17টা প্রোটন কি করবে? বেশি টেনে দেবে। তাহলে বেশি টানার পরে কি হবে? জেড এফেক্টিভটা মানে নিউক্লিয় চার্জটা বেড়ে যাবে, তারপর কি হবে? রেডিয়াসটা ছোট হয়ে যাবে। কারণ আকর্ষণ বলটা তো বেশি, আকর্ষণ বলটা যদি বেশি হয় তাহলে এটা সামনের দিকে এগিয়ে আসবে এবং নিউক্লিয়াসের দিকে আসার ফলে রেডিয়াসটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নিউক্লিয়াসের আকর্ষণের ক্ষমতাটা বাড়ছে, তার মানে নিউক্লিয় চার্জ বাড়ছে। লেফট থেকে রাইটে গেলে কি হচ্ছে? জেড এফেক্টিভটা কি হচ্ছে? বাড়ছে। জেড এফেক্টিভ যত বাড়ছে, যত কাছে চলে আসছে, তত কি হচ্ছে? অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে? অ্যাটমিক রেডিয়াস তত কি হচ্ছে? কমছে। তার মানে পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকে। এবার আমরা দেখব শ্রেণী বরাবর, গ্রুপ বরাবর। আমি যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, মানে টপ থেকে বটমে যাই, টপ টু বটম, তাহলে সেক্ষেত্রে আমি কি ধরনের পরিবর্তন দেখতে পাই? দেখো, প্রথম পর্যায়ে ফার্স্ট পিরিয়ড, সিমিলারলি সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড, সেভেন্থ পিরিয়ড। মৌলগুলোর নাম লিখছি। হাইড্রোজেন প্রথম গ্রুপে কে আছে? প্রথম গ্রুপে ফার্স্ট পিরিয়ডে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম,
রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবার যত নাম্বার পিরিয়ড তটা কক্ষ, তার মানে এর ক্ষেত্রে একটাই কক্ষ আছে, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এর একটাই কক্ষ, এর দুটো কক্ষ, এগুলো নিউক্লিয়াস হচ্ছে। তাহলে এই 3 নাম্বার পর্যায়ে আছে, তাহলে 3টে কক্ষ, 4টা কক্ষ, 5টা কক্ষ, 6টা কক্ষ, 7টা কক্ষ। তাহলে কক্ষ সংখ্যা কি হচ্ছে, ক্রমশ বাড়ছে। নিউক্লিয় চার্জ ঠিক আছে এক্ষেত্রে ধ্রুবক থাকছে, আমি মানছি, কিন্তু যত আমি টপ থেকে বটমের দিকে যাচ্ছি কি হচ্ছে, নতুন নতুন কক্ষের সংযোজন ঘটছে। তার মানে কি ঘটছে এখানে, অ্যাডিশন অফ নিউ শেলস, নতুন নতুন কক্ষের কি হচ্ছে, সংযোজন ঘটছে, মানে নতুন নতুন কক্ষের সংযোজন ঘটছে। তাহলে এখানে রেডিয়াসটা দেখো এরকম, এখানে রেডিয়াসটা নিউক্লিয়াস থেকে এতটা, এখানে রেডিয়াসটা এতটা, দেখো রেডিয়াস কিন্তু ক্রমশ বাড়ছে, রেডিয়াস কিন্তু ক্রমশ বেড়ে গেল, দেখো নিউক্লিয়াসের রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াসটা ক্রমশ বেড়ে গেল। তার মানে যেহেতু নতুন নতুন কক্ষের সংযোজন ঘটছে, যত কক্ষের সংযোজন ঘটবে তত কি হবে, নিউক্লিয়াসের আকার মানে অ্যাটমিক রেডিয়াসের আকারটা বাড়তে থাকবে। তাহলে অ্যাডিশন অফ নিউ সেলস, তার মানে অ্যাটমিক সাইজটা বা অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে কি পেলাম, অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে প্রথমে কি হচ্ছিল, বাম দিক থেকে ডান দিকে গেলে অ্যাটমিক রেডিয়াসটা রিডিউস হচ্ছিল, আর টপ থেকে বটমে গেলে অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি পর্যায় সারণীতে কি রকমের পরিবর্তন দেখা যায় পারমাণবিক ব্যাসার্ধে, যে পর্যায় বরাবর কি পরিবর্তন দেখতে পাই, বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে আনলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়।